আমি আজকে কথা বলবো বিল অফ ল্যাডিংয়ের একটা কেস স্টাডি নিয়ে। সেখানে কিভাবে একটা এক্সপোর্টার ইম্পোর্টারের কাছ থেকে স্ক্যামের শিকার হচ্ছে মোটামুটি $700,000। তো সব রকম পেপার ডকুমেন্টেশন সব অথেন্টিসিটি চেক করার পরেও মেনটেন করার পরেও ঠিক কোন সেগমেন্টে তারা বিশেষ করে এক্সপোর্টার ইম্পোর্টারের কাছ থেকে পেমেন্ট কালেক্ট করার সময় স্ক্যামের শিকার হচ্ছে, আমি এই কেস স্টাডিতে আলোচনা করব। তো যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজে জড়িত, যারা বিজনেস করবে এক্সপোর্ট ইম্পোর্টের, তাদের এই বিল অফ ল্যাডিং এই কেস স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। তারা সহজেই বুঝতে পারবে তারা স্ক্যামের শিকার হবে কি না এবং কীভাবে এই স্ক্যাম থেকে তারা ইজিলি নিজেদেরকে রিকভারি করতে পারে, এই জিনিসটা তারা বুঝতে পারবে। তো সর্বপ্রথম আমি কথা বলবো এখানে এক্সপোর্টার ইম্পোর্টার তারা নিজেদের মধ্যে ফ্রি অন বোর্ড এবং ডিপি ডকুমেন্ট এগেনস্ট পেমেন্ট এইসব শর্তাবলীর মাধ্যমে নিজেদের সাথে চুক্তি করে তারা তাদের পেমেন্ট বিষয়ে। এখন আমি কথা বলবো এই কেস স্টাডিতে জড়িত বিবরণগুলো ব্যাপারটা নিয়ে। প্রথমে আমি কথা বলি আমদানিকারক যেটা ইম্পোর্টার যে পণ্যটা নিবে বাইরের দেশ থেকে, সেটা হলো আটলান্টিক মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত একটা অর্গানাইজেশন। এরপর আমি যদি রপ্তানিকারকের কথা বলি যেটা এক্সপোর্টার, ভারতের সূক্ষ্ম বোনা কার্পেট প্রস্তুতকারক একটা কোম্পানি, তারা তাদের প্রোডাক্টটা আটলান্টা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবে। এরপর আমি যদি কথা বলি NVOCC1, মুম্বাইয়ের একটি নন ভেসেল অপারেটিং কমন কেরিয়ার, যেটা আমদানিকারক মানে ইম্পোর্টার দ্বারা নির্বাচিত। এরপর আস্তে আস্তে হলো NVOCC2, আটলান্টার একটা নন ভেসেল অপারেটিং কমন কেরিয়ার, যা NVOCC1-এর সাথে সংযুক্ত বলে মনে করা হয়। এরপর আমি যদি কথা বলি রেমিটিন ব্যাংক, যেটা রপ্তানিকারক ব্যাংক, মানে এক্সপোর্টার এই ব্যাংকটা নির্বাচন করে। আর এরপর আমি যদি কথা বলি সংগ্রহকারী ব্যাংক, যেটা কালেক্টিং ব্যাংক, আমদানিকারকের ব্যাংক হিসাবে পরিচিত। এরপর আমি কথা বলবো লেনদেন ব্যাপারটা নিয়ে। এখানে ইম্পোর্টার মানে আমদানিকারক রপ্তানিকারককে মোটামুটি $7,000 মূল্যের কার্পেটের জন্য ফ্রি অন বোর্ড ভিত্তিতে ডিপি মানে পেমেন্ট এগেনস্ট ডকুমেন্ট পদ্ধতিতে একটা চুক্তি করেন। এবং আমদানিকারক মানে ইম্পোর্টার 6 মাস ধরে অগ্রিম ছোট ছোট পেমেন্টের মাধ্যমে রপ্তানিকারক মানে এক্সপোর্টারের বিশ্বস্ততা অর্জন করেন। এরপর যখন ইন্ডিয়াতে পণ্য প্রস্তুত হয়ে যায় এবং ইন্ডিয়ার ওই কোম্পানিটা যখন ইম্পোর্টারকে বলে যে আমাদের পণ্য প্রস্তুত হয়ে গেছে, তখন আমদানিকারক মানে ইম্পোর্টার তখন একটি মুম্বাইয়ের নন ভেসেল NVOCC1-এর কাছে কন্টেইনার হস্তান্তরের জন্য একটা অনুরোধ করেন। এরপর NVOCC1 রপ্তানিকারককে একটি হাউস বিল অফ ল্যাডিং, যা NVOCC বিল অফ ল্যাডিং অথবা ফ্রেট ফরওয়ার্ড বিল অফ ল্যাডিং নামে পরিচিত, এই ব্যাপারটা জারি করেন। তো রপ্তানিকারক তাদের রেমিটিং ব্যাংকে হাউস বিল অফ ল্যাডিং চালান এবং প্যাকিং তালিকার মতো অন্যান্য নথি সব রকম ডকুমেন্টসগুলো জমা দেন আমদানিকারকের কাছ থেকে। তাদের যে টাকাটা পাওয়ার কথা $700,000 এই জিনিসটা সংগ্রহের জন্য। এরপর NVOCC1 মুম্বাইয়ের একটি শিপিং এজেন্টের মাধ্যমে কন্টেনারগুলো পাঠায় দেন এবং শিপিং এজেন্ট একটি ওশান বিল অফ ল্যাডিং জারি করেন, যেখানে NVOCC-কে শিপার অথবা আটলান্টা NVOCC2-কে প্রাপক হিসাবে তাদের তালিকাভুক্ত করা হয়। এরপর NVOCC1 তাদের ওশান বিল অফ ল্যাডিং NVOCC2-এর কাছে সব রকম তথ্য ডকুমেন্টগুলো ফরওয়ার্ড করে দেন। এরপর আমি কথা বলবো আসলে কোন সেগমেন্টে জালিয়াতি ব্যাপারটা ঘটলো। তো আটলান্টায় যখন প্রোডাক্ট পৌঁছানোর পর বন্দর দ্বারা NVOCC2-এর কাছে সব ওশান বিল অফ ল্যাডিং ব্যবহার করে পণ্যগুলো ছেড়ে দেওয়া হয়। তারপর আমদানিকারক পণ্যগুলো দখলে নেন, মানে ইম্পোর্টার পণ্যগুলো সব কিছু দখলে নিয়ে নেন। এবার নথিগুলো আটলান্টায় পৌঁছানোর পর সংগ্রহকারী মানে কালেক্টিং ব্যাংক আমদানিকারকের কাছে যোগাযোগ করেন, কিন্তু যোগাযোগ করে তারা দেখা যায় যে তারা নিখোঁজ, তাদের সাথে বেসিক্যালি কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। তো রপ্তানিকারক মানে এক্সপোর্টার বুঝতে পারেন যে ইম্পোর্টার একজন প্রতারক ছিল এবং যিনি এই কেলেঙ্কারি চালানোর জন্য এই অস্তিত্বহীন একটা NVOCC অথবা NVOCC2 স্থাপন করেন, যাতে ডকুমেন্টেশন প্রসেসটা খুব স্মুথলি হয় কিন্তু জিনিসটা ফেক হয়।
পরবর্তীতে রপ্তানিকারক মানে ইন্ডিয়ার এক্সপোর্টার শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারেল মেরিটাইম কমিশনার এনভিওসিসি দ্বারা পোস্ট করা 50,000 ইউএস বন্ড দাবি করেন, যেটা ক্ষতির থেকে খুব ছোট্ট একটা অংশ। আমি যদি আরও ইজিভাবে আপনাদেরকে ফ্লো চার্টের মাধ্যমে বোঝাই যে এক্সপোর্টার এবং ইম্পোর্টার, যেখানে ইন্ডিয়া এবং আটলান্টার মধ্যে একটা যোগাযোগ স্থাপন হবে এবং ইন্ডিয়া থেকে আটলান্টায় ওই কার্পেটটা দেওয়া হবে $700,000 বিনিময়ে। তো প্রথমে আমি দেখব 1 নম্বর সেগমেন্টে এক্সপোর্টার এনভিওসিসি 1 মুম্বাইদেরকে তাদের সকল প্রকার ডকুমেন্ট পাঠাবে। এখান থেকে 2 নম্বর সেগমেন্টে যাবে, তারপর 2 নম্বর সেগমেন্ট থেকে 3 নম্বর সেগমেন্টে যাবে, যেটা এনভিওসিসি বিল অফ ল্যাডিং। এই ব্যাপারটা থেকে সকল প্রকার ডকুমেন্টস, তারপরে এনভিওসিসি বিল অফ ল্যাডিং এবং কালেকশন ইনস্ট্রাকশন সব কিছু রেমিটিং ব্যাংকে পাঠাবে, যেটা 4 নম্বর সেগমেন্টে আছে। রেমিটিং ব্যাংকে পাঠানোর কারণ হলো তারা পেমেন্ট দরকার। তারা যখন তাদের নির্দিষ্ট সব কিছু মিলে তাদের যে পেমেন্টটা $7,000 পেমেন্টটা দরকার। তো রেমিটিং ব্যাংকটা আবার এক্সপোর্টারের ব্যাংক। এই রেমিটিং ব্যাংকটা আবার সব কিছু ডকুমেন্টের অথেন্টিসিটি চেক করার পরে কালেক্টিং ব্যাংকে পাঠাবে 5 নম্বর সেগমেন্টে। এরপর আমি আসবো 6 নম্বর সেগমেন্টে। 6 নম্বর সেগমেন্টে যেটা একটা এজেন্ট, শিপিং এজেন্ট, পোর্টের মাধ্যমে 7 নম্বর সেগমেন্টে মুম্বাইয়ের পোর্ট থেকে ইউএসের মানে আটলান্টার পোর্টে তাদের প্রোডাক্টগুলো সব কিছু পাঠাই দিবে এবং সাথে সাথে তাদের যে ওশান বিল অফ ল্যাডিং পেপারগুলো আছে, এই পেপারগুলোও NVOCC2 যেটা ইম্পোর্টার আটলান্টার ইম্পোর্টারকে সব রকম ডকুমেন্টসগুলো পাঠাই দিবে এবং আটলান্টার ইম্পোর্টার সব রকম ডকুমেন্টগুলো পাওয়ার পরে খুব সুন্দরভাবে কালেক্টিং ব্যাংক থেকে ডকুমেন্টগুলো চেক করার পরে প্রোডাক্টগুলো নিয়ে নেয়। এবং যখন প্রোডাক্টগুলো তারা নিয়ে নিল, ঠিক এই সেগমেন্টে যখন এক্সপোর্টার ইন্ডিয়া তাদের পেমেন্টের জন্য কালেক্টিং ব্যাংকে প্রেশারাইজড করলো যে আমার টাকা লাগবে, তখন দেখা যাচ্ছে যে নট অ্যাভেলেবল টু কন্ট্যাক্ট উইথ দ্য ইম্পোর্টার। তখন ইম্পোর্টারের সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না। তখন ইন্ডিয়ার এক্সপোর্টার বুঝতে পারলো যে এই ইন্ডিয়ার এক্সপোর্টার বুঝতে পারলো যে আটলান্টার ইম্পোর্টারটা একজন ফেক পারসন ছিল, জালিয়াতি করছে এবং সে টাকা পয়সাগুলো নিয়ে তাদের সাথে সব রকম সম্পর্ক শেষ করে দিছে এবং প্রোডাক্টগুলো নিয়ে তাদেরকে আর পেমেন্ট করে নাই। এভাবেই আসলে বেসিক্যালি এই লাস্ট সেগমেন্টে গিয়ে জালিয়াতির ব্যাপারটা হয়ে থাকে। তো বেসিক্যালি এই কেস স্টাডিটি FOD ফ্রি অন বোর্ড ভিত্তিতে ডিপি শর্তাবলী সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে বড় অর্ডার অথবা নতুন গ্রাহকদের জন্য যারা নতুন এই বিজনেসে জড়িত। তো রপ্তানিকারক মানে এক্সপোর্টারদের যাতে জালিয়াতির ব্যাপারটা না হয় সেজন্য তাদেরকে এই লেনদেনের জন্য লিটার অফ ক্রেডিট এবং খুব আদর্শভাবে CRF যেটা কস্ট অ্যান্ড ফ্রাইট এবং CIF যেটা কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রাইট এসব শর্তাবলী ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করা হয়, যাতে তারা এইভাবে প্রতারণার শিকার না হয়। ধন্যবাদ।